অন্ধকার নামার আগে দিগন্ত রেখা যখন শেষবারের মতো লোহিত আভায় স্নান করছিল, ঠিক তখনই অরুণ ওই নিস্তব্ধ নিবাসের লোহার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিল। জায়গাটা কলকাতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে, কোনো পুরনো জমিদার পরিবারের পরিত্যক্ত সম্পত্তি। তার কাজ ছিল শুধু এই সম্পত্তির দলিলপত্র গোছানো এবং মাসখানেকের মধ্যে ক্রেতার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু সেই কাজ যে তাকে এমন এক ঘোর বাস্তবতার সামনে দাঁড় করাবে, যা মানুষের মন কল্পনাও করতে পারে না, তা সে জানত না। প্রথম পদক্ষেপেই তার মনে হল যেন শত বছরের জমাট বাঁধা স্যাঁতসেঁতে বাতাস তার শরীরে আঘাত করল। নিস্তব্ধ নিবাসের বিশাল কম্পাউন্ড, দেয়ালগুলো আগাছায় ঢাকা, আর ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা তীব্র পচা পাতার গন্ধ নাকে এলো, যেন জায়গাটা বহু বছর ধরে সূর্যের আলো দেখেনি। সামনের দ্বিতল বাড়িটা তার পুরনো আভিজাত্য প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছে, এখন কেবল বিশালতা আর নিস্তব্ধতার এক কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। দরজাটা ভেতরের দিকে সামান্য খোলা ছিল, দেখে মনে হচ্ছিল যেন কেউ এখনই বেরিয়ে গেছে বা ভেতরে ঢুকেছে। অরুণ সাহস করে ভেতরে পা রাখল। প্রথম ঘরটা ছিল একটা বৈঠকখানা। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার ওপর জমে আছে এক পুরো ধুলোর আস্তরণ। অরুণ হাত দিয়ে ধুলো সরাতেই দেখল টেবিলের কাঠের ওপর গভীর আঁচড়ের দাগ, যেন কেউ তীক্ষ্ণ নখ দিয়ে উন্মত্তের মতো টেনেছে। ঘর জুড়ে সেই পুরনো দম আটকে আসা গন্ধ, আর সেই সঙ্গে মিশে আছে কিছু পুরনো অব্যক্ত শোকের মতো নীরবতা। অরুণ দ্রুত তার ব্যাগটা এক কোণে নামিয়ে রাখল। তার বুক ধড়ফড় করছিল, এখানে যেন স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কঠিন। প্রথম রাতটা ছিল কেবল ভয়ের আগমনী। তখন রাত প্রায় ২টো, চারিদিকে পোকামাকড়ের একটানা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অরুণ দ্বিতীয় তলায় একটি মোটামুটি পরিষ্কার ঘরে শুয়েছিল। হঠাৎ তার মনে হল কেউ যেন বাইরের বারান্দায় খুব ধীরে শাড়ির আঁচলের শব্দ তুলে হাঁটছে। শব্দটা এত ক্ষীণ তবু স্পষ্ট। সে কান পেতে থাকল। শব্দটা থামল তার দরজার ঠিক বাইরে এসে। অরুণ নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর সেই নিস্তব্ধতার মধ্যে একটা চাপা, ভেজা ক্রন্দনধ্বনি শুনতে পেল, যেন কেউ কাঁদছে, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কেবল বাতাস বেরিয়ে আসছে। সেই ক্রন্দন যেন সরাসরি তার মস্তিষ্কের শিরায় আঘাত করছিল। অরুণ বালিশ চাপা দিল কানে, নিজেকে বোঝালো এ তার মনের ভুল। কিন্তু পরের দিনগুলো সেই নিছক ভুল ধারণা ভেঙে দিতে শুরু করল। দিনের বেলাতেও বাড়ির ভেতরের কিছু কিছু জায়গায় অস্বাভাবিক অন্ধকার লেগে থাকত। অরুণ খেয়াল করল প্রতিটি ঘরের দেয়ালে, এমনকি সিঁড়ির পাশেও অসংখ্য ছোট ছোট পেরেক পোতা আছে। মনে হয় এই পরিবার একসময় তাদের প্রিয়জনদের ছবি বা দেবদেবীর মূর্তিতে ঘর সাজাত। কিন্তু এই মুহূর্তে পেরেকগুলোতে কিছুই নেই, শুধু সেই শূন্যতার দাগ, আর কোথাও কোথাও পেরেকগুলোর চারপাশে কালচে রক্তের মতো শুকিয়ে যাওয়া দাগ। তৃতীয় দিনে দলিলপত্র ঘাঁটতে ঘাঁটতে অরুণ একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরিটি ওই পরিবারের গৃহকর্ত্রীর, বিমলা দেবীর লেখা। প্রথম দিকের লেখাগুলো স্বাভাবিক হলেও শেষের পাতাগুলোতে এক ভয়ঙ্কর সত্যের আভাস ছিল। বিমলা দেবী লিখেছিলেন, ছায়াটা, সে কেবলই চেয়ে থাকে। রাতে যখন আমি একা থাকি তখন সে আমার পাশে এসে দাঁড়ায়। সে হাসে না, কাঁদে না, কেবল ফিস ফিস করে কিছু একটা জানতে চায়। আমি জানি না সে কি চায়। আমার ছেলে মেয়েদের মুখগুলো কালো হয়ে যাচ্ছে, তাদের চোখে আর আলো নেই। আমি তাদের লুকিয়ে ফেলেছি, কিন্তু ছায়াটা জানে, সে সব জানে। এই ডায়েরির শেষ লাইনটি ছিল শুধু একটা আঁকাবাঁকা উন্মাদ চিৎকার, রক্ত, 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 সে তৃষ্ণার্ত। ডায়েরিটা পড়ার পর অরুণ নিজের ঘরে আগুন জ্বালাতে সাহস পেল না। তার মনে হল ঘরের ভেতরের ঠান্ডা বাতাস যেন আরও ভারী হয়ে গেছে। সেই রাতে সে দেখল বারান্দার দেয়ালের ছায়াগুলো যেন স্থির নয়, তারা নিজেদের মধ্যে কথা বলছে, নড়াচাড়া করছে। তার বিছানার ঠিক ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে সে দেখল ঝুলন্ত ফ্যানটার ঠিক মাঝখান থেকে একটা ঝুলন্ত চুল নেমে এসেছে। চুলটা খুব লম্বা, কালো, ভিজে, আর তার শেষ প্রান্তটা অল্প অল্প করে দুলছে।
অরুণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। সে ফ্যানের দিকে তাকাতে থাকল, আর চুলটা যেন জ্যান্ত হয়ে গেল। সেটা ধীরে ধীরে পেঁচিয়ে গেল, আর সেই পেঁচানো চুলের ভেতর থেকে দুটো সাদা নিষ্প্রাণ চোখ অরুণকে দেখল। সেই চোখ দুটো যেন গভীর কূপের মতো, যার নিচে শুধুই অন্ধকার। অরুণ উঠে বসল। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মনে হল সিঁড়ির ধাপগুলো যেন অসম্ভব লম্বা হয়ে গেছে। প্রতিটা ধাপে তার